যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে তাদের অ্যাসিড বলা হয়। অ্যাকচুয়ালি পুরো কথাটা কিন্তু ঠিকঠাক নয়। মোটামুটি ছোটবেলা থেকেই জানি যে কিছু খেয়ে নিয়েছো, অ্যাসিড হয়ে গেছে, তার অ্যাসিড হয়েছে, অ্যান্টাসিড দিয়ে দাও, এরকম করে তোমরা অনেকবার শুনেছো। অ্যাসিডটা কখন হয়, কি জন্য হয়, বা অ্যাসিড কাদের বলবো, এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তুমি এরপরে ক্লাস 10, 11, 12 যখনই যে ক্লাসেই তুমি যাও না কেন, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে লাগবে তোমার। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি, ওয়েলকাম টু দীপ্তি ব্যাচ। তাহলে তোমাদের ক্লাস 9-এর আরেকটা চ্যাপ্টারের কন্টিনিউশন হচ্ছে, সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং লবণ। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তোমাদের সবাই বলেছিলে যে স্যার এই চ্যাপ্টারটা ভীষণ কঠিন লাগে, বুঝতে পারি না, তো এই জন্য এই চ্যাপ্টারটা খুব সহজ করে আমি নিয়ে চলে এলাম তোমাদের জন্য। আশা করছি তোমরা যে যা টিউশনে তো পড়ে নিয়েছো নিশ্চয়ই, যদি না পড়ে থাকো তাহলেও এখানে বুঝতে পারবে, আর টিউশনে যদি পড়ে নাও তাহলে মোটামুটি একটু হলেও তো আইডিয়া রয়েছে। এটা যদি দেখে নাও পুরো জিনিসটা আরেকবার ভালো করে রিভাইজ হয়ে যাবে, এবং অনেক কনসেপ্ট আছে যে কনসেপ্টগুলো হয়তো তুমি আগে শেখোনি স্যারের কাছ থেকে, এখান থেকে হয়তো শিখে নিতে পারবে। সুতরাং রিভিশনও এখানে হয়ে যেতে পারবে, রিভিশনও করে নিতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে নতুন কনসেপ্টও শিখে নিতে পারবে। ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখবে। এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তুমি এরপরে ক্লাস 10, 11, 12 যখনই মানে যে ক্লাসেই তুমি যাও না কেন, এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে লাগবে তোমার। ঠিক আছে, তো ভালো করে সুন্দর করে ক্লাসগুলো ফলো করবে, এবং খাতায় নোট যদি বানানো থাকে নোট বানাবে। আর তোমাদের কাছে তো বই রয়েছে, বইয়ের এই জিনিসপত্র এখানে নেওয়া রয়েছে, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। তো অ্যাসিড, ক্ষার, লবণ চ্যাপ্টারের নাম। তো আমরা এক এক করে এই মিনিংগুলো বুঝবো। অ্যাসিড জিনিসটা কি, ক্ষার কি, লবণ কি। প্রথমে অ্যাসিড দিয়েই আমরা শুরু করেছি, মানে অ্যাসিড রয়েছে ফার্স্ট অ্যাসিড, ক্ষার, লবণ, তো অ্যাসিড দিয়েই শুরু হয়েছে। তাই প্রথমে আমরা জানবো যে অ্যাসিড জিনিসটা কি। অ্যাসিড যেটাকে অম্ল বলা হয়, তাই না? তো তোমাদের একটু বলে দিই যে এই যে অ্যাসিড যেটা আমরা বলি না, আমরা মোটামুটি ছোটবেলা থেকেই জানি যে কিছু খেয়ে নিয়েছো, অ্যাসিড হয়ে গেছে, তার অ্যাসিড হয়েছে, অ্যান্টাসিড দিয়ে দাও, এরকম করে তোমরা অনেকবার শুনেছো। হুম বিভিন্ন জনের কাছে, বাড়ির বাবা মার কাছ থেকেও শুনেছো যে কিছু হয়ে গেছে, অ্যাসিড হয়ে গেছে, এইটা খাইয়ে দাও, ওটা খাইয়ে দাও। অ্যাসিডটা কখন হয়, কি জন্য হয়, বা অ্যাসিড কাদের বলবো। তো এই অ্যাসিডের যে ডেফিনেশনটা না, এটা বিভিন্ন মতবাদ অনুযায়ী বিভিন্নভাবে দেওয়া হয়। হুম যেরকম ভগবানের ডেফিনেশন সবাই আলাদা আলাদাভাবে দেয়। হিন্দুদের কাছে ভগবান আলাদা, মুসলিমদের কাছে তারা ভগবানকে অন্যরকমভাবে মানে। খ্রিস্টানরা ভগবান বলতে অন্য কিছু জিনিস বোঝে, কিন্তু জিনিসটা একই, কিন্তু প্রত্যেকের মতবাদ আলাদা, তাই না? সেরকমভাবে অ্যাসিডের ক্ষেত্রেও কিন্তু ভিন্ন ভিন্ন মতবাদ রয়েছে। ভিন্ন ভিন্ন মতবাদ অনুযায়ী আমরা অ্যাসিডের ডেফিনেশন দেব। এখানে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিডের ডেফিনেশন দেওয়া রয়েছে, অর্থাৎ আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড কি সেটা এখানে বলা রয়েছে। আমি তোমাদের একটু জাস্ট জানার জন্য বলে দিই যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাকচুয়ালি তত্ত্ব হয়। একটা হচ্ছে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব, একটা হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব, আরহেনিয়াস আরহেনিয়াস তত্ত্ব, একটা হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব অনুযায়ী অ্যাসিডের সংজ্ঞা রয়েছে 1 নম্বর। 2 নম্বর তোমরা এগুলো উঁচু ক্লাসে পড়বে, আরএনএসটা শুধু তোমাদের সিলেবাসে রয়েছে। এরপরে আর কি কি রয়েছে আমি একটু বলে দিই। ব্রোনস্টেড 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 লাউরি, এই তত্ত্ব অনুসারে অ্যাসিড বেসের ডেফিনেশন আলাদা হবে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে লুইস তত্ত্ব অনুসারে লুইস তত্ত্ব অনুসারে অ্যাসিড হারের ডেফিনেশন আলাদা। তো এইগুলো হচ্ছে এক একটা করে তত্ত্ব, যে সকল তত্ত্বতে আমরা অ্যাসিডের ডেফিনেশন আলাদাভাবে দেবো, ক্ষারের ডেফিনেশন আলাদাভাবে দেবো, ক্ষারকের ডেফিনেশন আলাদাভাবে দেবো। ঠিক আছে, আমাদের সিলেবাসে শুধুমাত্র এইটা রয়েছে, এই আরহেনিয়াস তত্ত্ব রয়েছে। তোমরা যখন ক্লাস 11-এ উঠবে তখন এই ব্রোনস্টেড লাউরি থিওরি পড়বে। ব্রোনস্টেড লাউরি তত্ত্ব আর কি, তোমাদের হাসি লাগছে না? এটা আবার কি নাম? হ্যাঁ, এটাই নাম, ব্রোনস্টেড লাউরি তত্ত্ব। এই তত্ত্ব অনুসারেও অ্যাসিড এবং ক্ষারের ডেফিনেশন দেওয়া যায়। লুইস তত্ত্ব অনুসারেও কিন্তু অ্যাসিড এবং ক্ষারের ডেফিনেশন দেওয়া যায়। ঠিক আছে, তো আমরা এই সেকশনে শুধুমাত্র আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিডের ডেফিনেশন বলবো। আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিড কাদের বলা হবে, ক্ষার কাদের বলা হবে। বলছে যে যারা অ্যাসিড কারা হবে, অ্যাসিড কাদের বলা হবে। অ্যাসিড হচ্ছে তারা যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে। আরহেনিয়াস কি বললেন, যে যেই সকল যৌগ জলীয় দ্রবণে জলে কি উৎপন্ন করবে, জলে H+ আয়ন উৎপন্ন করবে, তাদেরকে কি বলা হবে, অ্যাসিড বলা হবে। বুঝতে পেরেছো? আর
অ্যালকালি কাদের বলা হবে? অ্যালকালি, অ্যালকালি, অ্যালকালি মানে ক্ষার। অ্যালকালি, অ্যালকালি কাদের বলা হবে? অ্যালকালি তাদের বলা হবে যারা জলে কি উৎপন্ন করবে? যারা জলে বা জলীয় দ্রবণে, জলীয় দ্রবণে আর কি, জলে বলতে জলীয় দ্রবণে ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে, তাদের কি বলা হবে? অ্যালকালি বলা হবে। বুঝতে পেরেছো? সিম্পল ডেফিনেশন। যারা যে সকল যৌগ জলে গিয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করবে তাদের অ্যাসিড বলবো, যে সকল যৌগ জলে গিয়ে ওএইচ মাইনাস আয়ন উৎপন্ন করবে তাদেরকে আমরা কি বলবো? অ্যালকালি বলবো। এটা হচ্ছে আরএনএস তত্ত্ব অনুসারে ডেফিনেশন, এটাই আমরা এক্ষুনি পড়বো। ঠিক আছে, তো এখানে দেখে নাও আরএনএস তত্ত্ব অনুসারে অ্যাসিড এবং ক্ষারকের সংজ্ঞা। ঠিক আছে, অ্যাসিডের ডেফিনেশন কি দেওয়া রয়েছে? যে যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ, হাইড্রোজেন ঘটিত যৌগ কেন বলা হলো বলতো? আরে বাবা, এইচ প্লাস তো তখনই উৎপন্ন করবে যাতে অ্যাটলিস্ট একটা তো হাইড্রোজেন তো থাকবে, তাহলে হাইড্রোজেন ঘটিত যৌগ হতেই হবে, না হলে এইচ প্লাসটা আসবে কোত্থেকে, তাই না? তাহলে যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাহলে কি উৎপন্ন করবে? এইচ প্লাস আয়ন বা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তাদেরকে কি বলা হবে? অ্যাসিড বলা হবে। এবং অপর একটি অ্যানায়ন উৎপন্ন করবে, তাদেরকে অ্যাসিড বলা হবে। তাহলে মোটামুটি একটা তো ক্যাটায়ন হিসাবে এইচ প্লাস আয়ন থাকবেই থাকবে, আর একটা অ্যানায়ন হবে, তাহলে ক্যাটায়ন হিসাবে সবসময় কি পাবো? এইচ প্লাস আয়ন পাবো, তাদেরকে অ্যাসিড বলবো। বুঝতে পেরেছো? তো এখানে উদাহরণ দেওয়া রয়েছে, যেমন দেখো HCl, HCl ডিসোসিয়েট হলে এইচ প্লাস আয়ন উৎপন্ন হবে। H2SO4 থেকেও এইচ প্লাস আয়ন উৎপন্ন হবে। H2SO4 ভাঙলে কি উৎপন্ন হবে গো? H2SO4 কে যদি ডিসোসিয়েট করো, H2SO4 এ দেখো এটা উভয়মুখী তীর চিহ্ন বলা হয়, এটাকে উভয়মুখী তীর চিহ্ন বলা হয়। এর মিনিংটা বলছি, এগুলো তোমরা ভাঙতে জানো তো, কিভাবে ভাঙতে হয় এগুলো ক্লাস 8-এ শিখেছো তোমরা। SO4 হচ্ছে একটা মূলক, এর কিছু নেই মানে নিচে 1 রয়েছে, তাহলে একে লেখা হয় কিভাবে? সংখ্যা, এখানে তো দুটো স্পিসিস, একটা এইচ আর একটা SO4, তাহলে এইচ আর একটা হচ্ছে প্লাস দিয়ে SO4 একটা লিখে ফেলবে, হলো। হাইড্রোজেনের সংখ্যা কি হবে? যেটা নিচে রয়েছে সেটা হচ্ছে তার সংখ্যা, সামনে চলে আসবে। এর সংখ্যা কি হবে? 1 রয়েছে মানে 1 চলে আসবে, কিছু না লিখলেও চলবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে 1 লিখে দিলাম, কিছু না লিখলেও চলবে। এবার চার্জ কি হবে? এর মাথায় কি হবে? এর মাথায় কি হবে? এর যেটা নিচে থাকে, মানে দ্বিতীয় মূলকটা বা আয়নের যেটা নিচে থাকে সেটা হচ্ছে এর চার্জ হয়, আর এর নিচে যেটা থাকে সেটা এর চার্জ হয়। প্রথমটার জন্য প্লাস দেবে, দ্বিতীয়টার জন্য মাইনাস দেবে। তাহলে দেখো এই একটা এ পাশে চলে আসবে, তাহলে 1 প্লাস বা +1 বা প্লাস, আর এই 2টা এর মাথায় আসবে, তাহলে এটা 2 মাইনাস হয়ে যাবে। তাহলে 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস, এইভাবে। বোঝা গেছে? তাহলে এইভাবে ভাঙতে হয়। দেখো H2SO4 কে ভাঙলে কটা H প্লাস আয়ন পাচ্ছি? দুটো H প্লাস আয়ন পাচ্ছি, মানে এটা একটা অ্যাসিড হয়ে যাবে। ভাঙাটা শিখলে তাহলে দুটোকে লিখে ফেলবে, দিয়ে এর চার্জ এর মাথায়, এর চার্জ এর মাথায়, প্রথমের জন্য প্লাস, দ্বিতীয়টার জন্য মাইনাস দিতে হয়ে গেল। HNO3, এখানেও দেখো H প্লাস প্লাস NO3 মাইনাস, তাই না? H প্লাস রয়েছে, অ্যাসিডিক অ্যাসিড CH3COO মাইনাস প্লাস H প্লাস, এইটা হবে। আর এটা উভয়মুখী কেন দেওয়া রয়েছে? এই উভয়মুখী কথার অর্থ হচ্ছে, ধরো অ্যাসিডিক অ্যাসিড, এটার নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড CH3COOH, এখান থেকে H প্লাস আয়ন উৎপন্ন হবে। H প্লাস আয়ন উৎপন্ন হলে কি হবে? CH3COO মাইনাস প্লাস H প্লাস উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? তুমি বলবে স্যার এখান থেকে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন কেন H প্লাস হলো না? মনে রাখবে ও এর সঙ্গে যে হাইড্রোজেনটা রয়েছে সেটাই হচ্ছে এখানকার আম্লিক হাইড্রোজেন। এই হাইড্রোজেনটা, এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন রয়েছে সেটা কিন্তু আম্লিক হাইড্রোজেন হিসেবে কনসিডার করব না, এই হাইড্রোজেনটাকে সবসময় বের করবে, মনে রেখে দেবে এখন থেকে। ক্লিয়ার একেবারে? তাহলে অ্যাসিডিক অ্যাসিডের ক্ষেত্রে কি হলো? H প্লাস আয়ন উৎপন্ন হলো। এইটার সাইনটার মানে কি? এই সাইনটার মানে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড ভেঙে, জলীয় দ্রবণে ভেঙে এই দিকে কি করতে পারে? এইটা আর এইটা উৎপন্ন করতে পারে, আবার এইটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে উল্টো পথে আবার এটাও উৎপন্ন করতে পারে, অর্থাৎ এটা একটা উভয়মুখী বিক্রিয়া। এই বরাবর হচ্ছে ফরওয়ার্ড ডিরেকশনে রিয়াকশন আছে, ফরওয়ার্ড ডিরেকশনে এটা উৎপন্ন হচ্ছে, ব্যাকে কি হচ্ছে? এই দুজন যুক্ত হয়ে এইটা আবার পুনরায় উৎপন্ন করছে। ঠিক আছে, তো এখানে সব ভাঙনগুলো সব দেওয়া রয়েছে। দেখো H প্লাস, এখানেও H প্লাস, এখানেও H প্লাস, এখানেও H প্লাস, আর একটা অ্যানায়ন উৎপন্ন হচ্ছে। অ্যানায়নগুলো, এটা অ্যানায়ন, এটা অ্যানায়ন, এটা অ্যানায়ন, SO4 2 মাইনাস, এটা SO4, এটা 2 মাইনাস। ঠিক আছে, এটা তাহলে এটা NO3 মাইনাস, NO3 উপরে মাইনাস, এটা। তো এইভাবে আমরা কি পাচ্ছি এখানে? এইভাবে হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব অনুসারে আমরা অ্যাসিডের ডেফিনেশন দিতে পারলাম, এবং উদাহরণগুলো অবশ্যই খেয়াল রাখবে, পরীক্ষা উদাহরণ আসতে পারে, আরহেনিয়াস তত্ত্ব অনুসারে অ্যাসিডের সংজ্ঞা জিজ্ঞাসা করতে পারে, খুব ভালো করে রাখবে, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে আরহেনিয়াস তত্ত্বের সংশোধিত রূপ, মানে আরহেনিয়াস তত্ত্বের যে ডেফিনেশন দেওয়া হলো যে যারা জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করবে তাদের অ্যাসিড বলা হয়, অ্যাকচুয়ালি পুরো কথাটা কিন্তু ঠিকঠাক নয়। তাহলে কি মডিফিকেশন কি হবে? একটা জিনিস তুমি জানবে বাবু, যে যখন জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন হয়
এই এইচ প্লাস আয়ন কিন্তু খুবই আনস্টেবল, মানে খুবই অস্থায়ী হয় আর কি, এ তৎক্ষণাৎ জলের সঙ্গে যুক্ত হয়ে যায়। তাহলে জলের সঙ্গে যুক্ত হলে ওরা হাইড্রোনিয়াম আয়ন বা H3O প্লাস আয়ন উৎপন্ন করে। তাহলে আমরা যে আর্হেনিয়াস তত্ত্ব অনুসারে শিখলাম যে যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, অ্যাকচুয়ালি সেটা এইচ প্লাস না বলে বেটার কি হবে, H3O প্লাস, যেটাকে হাইড্রোনিয়াম আয়ন বলা হচ্ছে, হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করে, তাদেরকে অ্যাসিড বলবো। এটাই এখানে বলেছে যে প্রকৃতপক্ষে প্রথমে অ্যাসিডের জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, কিন্তু এইচ প্লাস আয়ন যেটাকে প্রোটন বলি আমরা, জলীয় দ্রবণে মুক্ত অবস্থায় থাকতে পারে না, এটা খুবই আনস্টেবল হয়, অস্থায়ী হয়। এটা কি করবে, উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এইচ প্লাস আয়ন এক অণু জলের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে। H2 প্লাস মানে হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে। খুবই ইম্পর্টেন্ট কথা, খেয়াল রাখবে এইসব কথাগুলো। তাহলে এরা কি হবে, তৎক্ষণাৎ জলের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন। এই যে দেখো এখানে বিক্রিয়াটা দেওয়া রয়েছে, H প্লাস প্লাস হচ্ছে H2O, তাহলে জলের সঙ্গে যুক্ত হয়ে ওরা কি উৎপন্ন করে, দেখো এ অক্সিজেনের সঙ্গে H প্লাস যুক্ত হয়ে গেলে কি হয়ে যাবে, H3O হয়ে যাবে, কারণ হাইড্রোজেন দুটো ছিল, একটা তিনটে হয়ে গেল, আর প্লাসটা যেরকম আছে থাকলো। তাহলে এইভাবে ফরওয়ার্ডে H2 প্লাস উৎপন্ন করতে পারে, আবার এটা ডিসোসিয়েট করে আবার উল্টো পথে ওয়াটার আর H প্লাসও উৎপন্ন করতে পারে। তাহলে এটাকে উভয়মুখী বিক্রিয়া বলা হয়, বুঝতে পেরেছো? তাহলে এবং জলীয় দ্রবণে স্বাধীনভাবে অবস্থান করে। তাহলে জলীয় দ্রবণে অ্যাকচুয়ালি এইচ প্লাস আয়ন থাকে না, সেটা জলের সঙ্গে যুক্ত হয়ে H3 প্লাস আয়ন হিসাবে অবস্থান করে। সুতরাং জলীয় দ্রবণে অ্যাসিডগুলির বিয়োজন নিম্নলিখিতভাবে ঘটে। নিম্নলিখিত বলতে এইটা বলেছে আর কি, যে অ্যাসিডগুলো অ্যাকচুয়ালি, যেটা আমরা এক্ষুনি দেখালাম, অ্যাসিডগুলো অ্যাকচুয়ালি ভাঙে, তুমি মানে এক্ষুনি আমরা দেখালাম HCl H প্লাস প্লাস Cl মাইনাস, কিন্তু জলীয় দ্রবণে অ্যাকচুয়ালি এরকম হবে না, এটা জলের সঙ্গে যুক্ত হয়ে H প্লাসটা H3 প্লাস আয়ন হয়ে যাবে। তাহলে এখানে HCl প্লাস ওয়াটার দেবো, HCl তাহলে কেমন দেবো, অ্যাকচুয়ালি HCl প্লাস হচ্ছে ওয়াটার দেবো, দিয়ে এই HCl এর H প্লাসটা ভেঙে যাবে আর Cl মাইনাস, তাহলে Cl মাইনাস যেরকম আছে থাকলো, আর এই H প্লাসটা জলের সঙ্গে যুক্ত হয়ে H3 প্লাস আয়ন উৎপন্ন হবে। এটাকে বলা হয় হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সিনিয়াম আয়ন বলা হচ্ছে। সবার ক্ষেত্রে একই রকম হবে, অ্যানায়নটা যেরকম আছে থাকবে, এটা H3 প্লাস হয়ে যাবে। শুধু দেখো অ্যাসিটিক অ্যাসিড কিভাবে ভেঙেছে, CH3COO মাইনাস প্লাস H প্লাস, ঠিক আছে, মাইনাস প্লাস H প্লাস, এই দেখো H প্লাসটা জলের সঙ্গে যুক্ত হয়ে H3 প্লাস করে দিয়েছে, আর মাইনাসটা যেরকম আছে সেরকম থাকবে, অ্যাসিটেট আয়ন বলা হয়। তাহলে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটেট আয়ন আর হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন হয়, হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সিনিয়াম আয়ন। H2SO4 থেকে ওয়াটার, দেখো এরও সেই দু অণু ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে এটা H3 প্লাস প্লাস হচ্ছে SO4 2 মাইনাস উৎপন্ন হচ্ছে। HNO3 ওয়াটারের সঙ্গে যুক্ত হয়ে H3 প্লাস প্লাস NO3 মাইনাস। দেখো অ্যানায়নটা সেরকম আগে যেরকম ছিল সেই রকম, H প্লাস প্লাস হচ্ছে NO3 মাইনাস, কিন্তু এই NO3 মাইনাসটা আলাদা হয়ে গেছে, H প্লাসটা জলের সঙ্গে যুক্ত হয়ে H3 প্লাস উৎপন্ন করেছে, ঠিক আছে। সুতরাং আর্হেনিয়াসের সংশোধিত রূপটি হলো, তাহলে সংশোধিত রূপ হিসাবে কি বলতে পারি, যে হাইড্রোজেনযুক্ত যে সকল যৌগ জলীয় দ্রবণে আয়নিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে। দেখো আর H প্লাস আয়ন বললাম না, হাইড্রোনিয়াম বা হাইড্রোক্সিনিয়াম আয়ন উৎপন্ন করে এবং একটি অ্যানায়ন উৎপন্ন করে। সব ক্ষেত্রে একটা অ্যানায়ন উৎপন্ন করেছে, কিন্তু তার সঙ্গে একটা হাইড্রোক্সিনিয়াম বা হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করেছে। তাদেরকে আমরা কি বলবো, আর্হেনিয়াস অ্যাসিড বলবো। বুঝতে পেরেছো নিশ্চয়ই? একদম বুঝতে পেরেছো, ইয়েস স্যার। টি শার্টটা ভালো লাগছে না? হ্যাঁ, নিতে ইচ্ছে করছে বং মিস্ট্রির টি শার্ট? ইয়েস। তাহলে তখনই দেওয়া হবে যখন তোমরা ভালো রেজাল্ট করবে, তোমাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। ভালো রেজাল্ট করতে হবে, তাই না? আর ভালো রেজাল্ট করলে এমনিতে আমি ডাকবো এখানে, আমি তোমাদের রান্না করে খাওয়াবো, হ্যাঁ, তোমাদের টি শার্ট গিফট করবো আর কি, তোমাদের আমি দেবো, কিন্তু ভালো রেজাল্ট করতে হবে, একটাই শর্ত। আচ্ছা, জেনে রেখে তো কি বলেছে, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড কাদের বলা? আচ্ছা, ক্ষারটা করে নিই, তারপরে এগুলো আসছে। হ্যাঁ, ক্ষারটা কাকে বলা হবে, ক্ষার বা অ্যালকালি কাকে বলা হবে, দিলে এটা ফিরে আসবো। হ্যাঁ, ক্ষার বা অ্যালকালি কাদের বলা হবে? ক্ষার হচ্ছে যে সকল যৌগ, তাহলে অ্যাসিড হচ্ছে যে সকল যৌগ জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন করে, তাদেরকে আর্হেনিয়াস অ্যাসিড বলবো। কিন্তু এমনি এমনি বলবো না, আর্হেনিয়াস অ্যাসিড বলবো, কারণ অ্যাসিডের ডেফিনেশন প্রত্যেক ক্ষেত্রে আলাদা। ওই যে তত্ত্বগুলো বললাম, ব্রনস্টেড, লাউরি, লুইস, এগুলোর ক্ষেত্রে কিন্তু আলাদা, তাদের ক্ষেত্রে জলীয় দ্রবণ বলা হয় না। শুধুমাত্র আর্হেনিয়াসের ক্ষেত্রে জলীয় দ্রবণে H প্লাস আয়ন উৎপন্ন হলে বা H3 প্লাস আয়ন উৎপন্ন হলে অ্যাসিড বলা হবে। ক্ষার বা অ্যালকালির ক্ষেত্রে যারা জলীয় দ্রবণে আয়নিত হয়ে অ্যানায়ন রূপের কেবলমাত্র হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে, যেটাকে OH মাইনাস আয়ন বলি। তাহলে জলীয় দ্রবণে যারা H প্লাস বা H3 প্লাস আয়ন উৎপন্ন করে তারা অ্যাসিড, যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে তাদেরকে
ক্ষার বলা হয়, ঠিক আছে। যেমন NaOH, CaOH হোল 2, KOH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এরা প্রত্যেকেই জলীয় দ্রবণে আয়নিত হয়ে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, ঠিক আছে। তাহলে যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, দেখো এখানে সবাই Na প্লাস প্লাস OH মাইনাস। CaOH হোল 2 কে ভাঙবে কি করে? CaOH হোল 2 কে ভাঙবে কি করে বলো? এক্ষুনি শিখিয়ে দিয়েছি, কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে ভাঙবে কি করে? উভয়মুখী। তাহলে এর সংখ্যা এখানে ক্যালসিয়াম হবে আর কি OH হবে। এবার সংখ্যা কি হবে? নিচে যেটা থাকে সেটা সংখ্যা হয়, মানে কিছু নেই মানে 1। এর সংখ্যা কি হবে? এখানে 2 হবে। আচ্ছা, এর চার্জ হচ্ছে এর মাথায় আসবে, তাহলে প্রথমটা প্লাস হয়, আর এর নিচে যেটা রয়েছে সেটা এর মাথায় আসে, এর মাথায় আসবে, তাহলে এটা মাইনাস হবে, ঠিক আছে। প্রথমটা প্লাস, এইভাবে লিখতে হবে, যখন বারবার প্র্যাকটিস করবে হয়ে যাবে। তাহলে Ca2 প্লাস প্লাস 2OH মাইনাস, তাহলে এখানেও দেখো OH মাইনাস আয়ন রয়েছে, তাহলে এটা ক্ষার। K প্লাস প্লাস OH মাইনাস, এটাও ক্ষার। NH4 প্লাস প্লাস OH মাইনাস, এটাও ক্ষার। তাহলে এরা প্রত্যেকেই জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন উৎপন্ন করছে, তাই এদেরকে ক্ষার বা অ্যালকালি বলা হবে। তোমরা জানো তো সব ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। ক্ষার আর ক্ষারক কিন্তু আলাদা জিনিস। ক্ষারককে বলা হয় বেস। ক্ষারককে কি বলা হয়? ক্ষারককে ইংরেজিতে বলা হয় বেস বলা হয়, বেস। বেসিসিটি বলা হয় না, বেস কাদের বলা হয়? ক্ষার হচ্ছে অ্যালকালি, তাহলে সব ক্ষারই ক্ষারক, সকল ক্ষারক ক্ষার নয়। ক্ষার কিন্তু অবশ্যই জলে দ্রবীভূত হতে হবে। ক্ষার তারা যারা OH মাইনাস উৎপন্ন করবে জলে দ্রবীভূত হতে। ক্ষারক কিন্তু জলের নাও দ্রবীভূত হতে পারে, এই জন্য বলা হয় সব ক্ষারই ক্ষারক। সব ক্ষারই ক্ষারক হয়, কিন্তু সকল ক্ষারক ক্ষার হয় না, কারণ ক্ষারকগুলো সবাই জলে দ্রবীভূত হয় না, তাই না? আচ্ছা, এখানে ভাঙাগুলো দেখিয়ে দিয়েছে, আমি তোমাদের এক্ষুনি দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে তোমার ক্ষারের ডেফিনেশন। আচ্ছা, এরপরে আমি একটু তোমাদের এটা দেখিয়ে দিই, এটা আমার মনে আছে, এটা তোমাদের পড়ানো হয়নি, তারপরে সেখানে যাচ্ছি। হ্যাঁ, জেনে রেখে তোমাদের বলা হয়েছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড, তীব্র ক্ষার আর মৃদু ক্ষার কাদের বলা হয়? খুবই সিম্পল। যারা জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে H2+ আয়ন উৎপন্ন করবে তাদেরকে তীব্র অ্যাসিড বলা হবে, আরএনিয়াস অ্যাসিড অবভিয়াসলি। জলীয় দ্রবণে যারা প্রচুর পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে তাদেরকে তারা হচ্ছে তীব্র ক্ষার বলা হবে, ঠিক আছে। এইরকম করে আর কি। তাহলে তীব্র অ্যাসিড, যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে প্রায় সম্পূর্ণ বিয়োজিত হয়ে প্রচুর মাত্রায় H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে তীব্র অ্যাসিড বলা হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো হচ্ছে সব প্রচুর পরিমাণে H+ আয়ন উৎপন্ন করে জলীয় দ্রবণে, তাই এদেরকে বলা হচ্ছে তীব্র অ্যাসিড। মৃদু অ্যাসিড কাদের বলা হয়? যে সমস্ত অ্যাসিড জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়ে দ্রবণে কম সংখ্যক H+ আয়ন উৎপন্ন। সিম্পল। মৃদু কম পরিমাণে H+, তীব্র বেশি পরিমাণে H+ বা H2+। যেমন অ্যাসিডিক অ্যাসিড, এই মৃদু অ্যাসিডের উদাহরণগুলো একটু খেয়াল রাখবে, এর উদাহরণগুলো পরীক্ষার জন্য লাগবে। তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিডের উদাহরণগুলো খেয়াল রাখবে, তো উদাহরণগুলো এগুলো পরীক্ষার জন্য করবে। হ্যাঁ, স্টার্ট দিয়ে দিলাম। অ্যাসিডিক অ্যাসিড CH3, এটা CH3COOH। কার্বনিক অ্যাসিড H2CO3 কে বলা হয় কার্বনিক অ্যাসিড, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে মৃদু অ্যাসিডের উদাহরণ। তীব্র ক্ষার কাদের বলা হবে? যারা জলীয় দ্রবণে প্রচুর পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করে, যেমনগুলো খেয়াল রাখবে NaOH, KOH, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো। মৃদু ক্ষার কাদের বলা হবে? যারা জলীয় দ্রবণে কম পরিমাণে আয়নিত হয়, কম সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, তাদেরকে মৃদু ক্ষার বলা হবে। যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4 প্লাস প্লাস OH মাইনাস, এটা কম পরিমাণে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ভাঙবে? Al3 প্লাস প্লাস 3OH মাইনাস, তুমি করে দেখো, এটা হবে। সংখ্যাটা হচ্ছে নিচে কিছু নেই মানে 1, আর এর চার্জ এর নিচে হচ্ছে এটা চার্জ হয়ে যাবে। ফেরিক হাইড্রোক্সাইড একই স্টাইলে ভাঙবে, এখানে OH রয়েছে, তাহলে OH রয়েছে কিন্তু কম পরিমাণে আয়নিত হবে, মানে আয়নিত হওয়ার মাত্রা কম বলে এরা হচ্ছে কম পরিমাণে OH মাইনাস আয়ন উৎপন্ন করবে, তাই এদের ক্ষারকীয়তাটা কম হবে, ঠিক আছে। এরপরে অজলীয় দ্রাবকে আরএনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্বের ক্ষারক তত্ত্বের সীমাবদ্ধতা। আচ্ছা বাবু দেখো, আরএনিয়াস তত্ত্বটা কার উপরে বেস করে? জলীয় দ্রবণের উপরে বেস করে। বলছে এটা হচ্ছে তার লিমিটেশন বা তার হচ্ছে সীমাবদ্ধতা, মানে যে তুমি অ্যাসিড এবং ক্ষারের যদি ডেফিনেশন দিতে যাও আরএনিয়াস তত্ত্ব অনুসারে, তাহলে কিন্তু তোমাকে জলীয় দ্রবণ ধরতে হবে। জলীয় দ্রবণ ছাড়া তুমি অ্যাসিড এবং ক্ষারক তুমি বলতে পারবে না, তাই না? তো এটা হচ্ছে তার মেন ড্রব্যাক আর কি। যেমন এখানে বলেছে দেখো, আরএনিয়াসের অ্যাসিড ক্ষার তত্ত্ব অনুসারে অ্যাসিড এবং ক্ষারকের সংখ্যা কেবলমাত্র জলীয় দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট লাইন। তো আমরা আরএনিয়াস তত্ত্ব অনুসারে বললাম না, জলীয় দ্রবণে যারা H+ বা H2+ আয়ন বা OH মাইনাস আয়ন উৎপন্ন করে, কিন্তু অজলীয় দ্রাবকের ক্ষেত্রে এই তত্ত্ব প্রযোজ্য নয়। যেমন HCl কেবলমাত্র জলীয় দ্রবণে অ্যাসিড রূপে কাজ করবে, কিন্তু অন্য দ্রাবকে যেমন বেনজিন, টলুইন, তরল অ্যামোনিয়া, এগুলোও কিন্তু দ্রাবক, জলের মতো এরও দ্রাবক। এখানে যদি HCl ফেলো তখন কিন্তু
HCl অ্যাসিড হিসাবে গণ্য করা হবে না বা HCl অ্যাসিডিটি দেখাবে না, কিংবা গ্যাসীয় অবস্থায় অ্যাসিড হিসাবে কাজ করে না। গ্যাসীয় অবস্থায় HCl কিন্তু অ্যাসিড নয়, তখন তাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বলবো না, তখন হাইড্রোজেন ক্লোরাইড বলবো। গ্যাসীয় HCl কে হাইড্রোজেন ক্লোরাইড বলা হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়। তাহলে এই সকল দ্রাবকে কিন্তু HCl কে দিলে H+ আয়ন উৎপন্ন হবে না, তাহলে H+ আয়ন উৎপন্ন না হলে তখন অ্যাসিড বলা হবে না। অর্থাৎ H+ আয়ন উৎপন্ন করে না তখন গ্যাসীয় অবস্থায়, তরল এটাতে বেনজিনে টলুইনে এরা H+ আয়ন উৎপন্ন করবে না, তাই অ্যাসিড নয়। যেমন তরল অ্যামোনিয়াতে HCl H+ আয়ন এর পরিবর্তে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে। তরল অ্যামোনিয়াতে HCl NH4+ উৎপন্ন করে, NH4+ আয়ন উৎপন্ন করে। তাহলে H+ আয়ন উৎপন্ন করে না বলে ওকে অ্যাসিড বলবো না HCl কে। বুঝতে পেরেছি? এটা হচ্ছে তার লিমিটেশন। 2 নম্বর, অজলীয় দ্রাবকে অ্যাসিড এবং ক্ষারকীয় ধর্ম এই তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায় না। যেমন অজলীয় দ্রাবকে তুমি অ্যাসিড ক্ষারের তত্ত্ব তুমি ব্যাখ্যা করতে পারবে না। আর্সেনিয়াস সবসময়ের জন্য জলের ক্ষেত্রে প্রযোজ্য। তরল অ্যামোনিয়া দ্রাবকে সোডামাইটের ক্ষারীয় দ্রবণের ধর্ম প্রকাশ পায়। যেমন তরল অ্যামোনিয়াতে সোডামাইটের ক্ষারকীয় ধর্ম প্রকাশ পায়। তাহলে সোডামাইট NaNH2, এটা হচ্ছে সোডামাইট, এটা কিন্তু ক্ষারীয়, ঠিক আছে। এর ক্ষারীয় ধর্ম কখন প্রকাশ পাবে? এটা হচ্ছে অ্যামোনিয়া দ্রবণে, তরল অ্যামোনিয়া দ্রবণে এর ক্ষারীয় ধর্ম প্রকাশ পাবে। জলীয় দ্রবণে এটা কি ক্ষারীয় বলতে পারবো না, কারণ এখানে OH- নেই। তাহলে দেখো এটা একটা ক্ষার, সেটা কখন? তরল অ্যামোনিয়াতে। বুঝতে পেরেছো? তরল অ্যামোনিয়াতে, সরি ক্ষার না, ক্ষারক আর কি। এটা একটা ক্ষারক, এটা জলে যদি দ্রবীভূত হয় তখন ক্ষারক দুটোই বলা যাবে তো, তাই না? এটা ক্ষারক ঠিকই আছে, জলীয় দ্রবণে দ্রবীভূত হলে ওটাতে ক্ষারকও বলা যেতে পারে, সব ক্ষারই তো ক্ষারক, তাই না? তাহলে দেখো এটা যদি এইটাকে ক্ষারক তখনই বলবো আর্সেনিয়াস তত্ত্ব অনুসারে যদি এটা OH- আয়ন উৎপন্ন করতো, কিন্তু এখানে তো OH- এর নামগন্ধ নেই, তাহলে OH- নেই মানে এটা ক্ষারক নয়। কোন তত্ত্ব অনুসারে? আর্সেনিয়াস তত্ত্ব অনুসারে। কিন্তু লিকুইড অ্যামোনিয়াতে কিন্তু এটা ক্ষারকীয় ধর্মতা প্রদর্শন করে। তাহলে এই তত্ত্ব অনুসারে, আর্সেনিয়াস তত্ত্ব অনুসারে আমি বলতে পারলাম না যে NaNH2 একটি ক্ষারক বলে। বুঝতে পেরেছো? আচ্ছা, তরল অ্যামোনিয়া দ্রাবকে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাসিড ধর্ম প্রকাশ পায়। দেখো তরল অ্যামোনিয়া দ্রাবকে আবার অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যাসিড ধর্ম প্রকাশ পায়। অ্যামোনিয়াম ক্লোরাইড NH4+ প্লাস হচ্ছে Cl-, যেটা আবার অ্যাসিড ধর্ম প্রকাশ পায়। হ্যাঁ, কিন্তু আমাদের আর্সেনিয়াস তত্ত্বতে কি বলা হয়েছিল যে এটা কিন্তু অ্যাসিড নয়, তাই না? এটা এই H+ আয়ন উৎপন্ন করছে না বা H2+ আয়ন উৎপন্ন করছে না, তাই অ্যাসিড নয়। কিন্তু তরল অ্যামোনিয়াতে এটা অ্যাসিড ধর্ম প্রকাশ পায়। নাইট্রিক অ্যাসিড জলের তীব্র অ্যাসিডের মতো আচরণ করে, কিন্তু তরল হাইড্রোজেন ক্লোরাইডে ক্ষারকের মতো আচরণ করে। তাহলে এগুলো কিছুই আমরা আর্সেনিয়াস তত্ত্ব অনুসারে এক্সপ্লেন করতে পারছি না। এগুলো হচ্ছে তার লিমিটেশন, ঠিক আছে? একটু খেয়াল রাখবে, বুঝতে পেরে যাবে যে জলীয় দ্রবণ ছাড়া কিন্তু আমরা অ্যাসিড ক্ষারকের ডেফিনেশন কিন্তু দিতে পারবো না, তাই না? এরপরে আলাদা একটা টপিক এলো, সেটা হচ্ছে নির্দেশক বা ইন্ডিকেটর বলা হয়। ইংরেজিতে কি বলা হয়? ইন্ডিকেটর বলা হয়। ইন্ডিকেটর মানে হচ্ছে নির্দেশক। নির্দেশক কাকে বলা হবে? বলছে যে সকল পদার্থ, যে সকল যৌগ, নির্দেশক কাকে বলা হবে? বলছে যে সকল যৌগ বা যে সকল পদার্থ অ্যাসিড, ক্ষার এবং প্রশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে। হ্যাঁ, তাহলে যে সকল পদার্থ অ্যাসিড, ক্ষার এবং প্রশম দ্রবণে ভিন্ন ভিন্ন বর্ণ ধারণ করে এবং যারা নিজেদের বর্ণের পরিবর্তনের দ্বারা অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ার সমাপ্তিক্ষণ নির্দেশ করে, তাদেরকে অ্যাসিড ক্ষার নির্দেশক বলা হয়। খুবই সিম্পল কথা। অ্যাসিড এবং ক্ষার যদি পরস্পরকে মিশিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? লবণ এবং জল উৎপন্ন হবে, এবং তারা তুল্যাঙ্ক পরিমাণ অ্যাসিড, তুল্যাঙ্ক পরিমাণ বা সমমোলার পরিমাণ, এই মোল আর সেই মোল পরিমাণ, দুজন যদি সমমোলার পরিমাণ যদি মিশিয়ে দেওয়া হয় অ্যাসিড এবং ক্ষার, তাহলে কি হবে? ওরা প্রশমিত হবে, প্রশমিত হয়ে লবণ এবং জল উৎপন্ন হবে। এই যে প্রশমিত কখন হচ্ছে, হ্যাঁ, প্রশমিত কখন হচ্ছে, সেই প্রশমন ক্ষণকে নির্দেশ করার জন্য এই ইন্ডিকেটর বা নির্দেশকগুলোকে ইউজ করা হয়। ঠিক আছে? নির্দেশকগুলো কিভাবে কাজ করে? নির্দেশকগুলো যখন প্রশমন ক্রিয়া চলে আসবে তখন হচ্ছে তাদের সেপারেট বর্ণ থাকবে। হ্যাঁ, প্রশমন ক্ষণে তাদের হচ্ছে আলাদা আলাদা বর্ণ থাকবে। তো সেখান থেকে আমরা বুঝতে পারবো যে ওই প্রশমন বিক্রিয়াটা সম্পন্ন হয়ে গেছে। ঠিক আছে? কতগুলো অতি পরিচিত এবং অধিক ব্যবহৃত অ্যাসিড ক্ষার নির্দেশক বলতে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় যে প্রশমন বিক্রিয়া ঘটে তার যে সমাপ্তি বিন্দু, কখন শেষ হয়ে গেল, প্রশমন বিক্রিয়াটা শেষ হয়ে গেল, সেটাকে নির্দেশ করার জন্য কি কি আমরা নির্দেশক ইউজ করি অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে, সেগুলো এখানে লিস্ট করে দেওয়া রয়েছে।
তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লিটমাস, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনোলফথেলিন, এগুলোর এখানে লিস্ট করে দিয়েছি। এর পরের পৃষ্ঠায় আমরা ওদের কালারগুলো, প্রশমন বিন্দিতে কি কি কালার হয় সেগুলো আমরা দেখব। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে এই সব যে যৌগগুলো, এই সকল যে যৌগগুলো, এই লিটমাস, মিথাইল অরেঞ্জ, ফেনোলফথেলিন, মিথাইল রেড, এই সকল যৌগগুলোকে ওই অ্যাসিড ক্ষারের যে প্রশমন বিক্রিয়া সেখানে ঢেলে দেওয়া হয়। দিলে যখনই প্রশমিত হবে তখনই ওদের একটা আলাদা কালার আসে। ওই কালার দেখে আমরা বুঝতে পারবো যে প্রশমন বিক্রিয়াটা হয়ে গেছে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে কালার লেস হয়ে যায়, অনেক ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট কালার শো করে, তাহলে এইভাবে প্রশমন বিন্দু দেখা যায়। ঠিক আছে, আচ্ছা কি জেনে রাখতে বলেছে, বলছে লিটমাস, এই যে লিটমাসের কথা বললাম, লিটমাসও একটা রঞ্জক পদার্থ কিন্তু। হ্যাঁ, লিটমাস হলো একটি বেগুনি বর্ণের প্রাকৃতিক রঞ্জক পদার্থ। রঞ্জক পদার্থ একসঙ্গে, রঞ্জক পদার্থকে আমরা ডাই বলি। রঞ্জক পদার্থ মানে ডাই, DYE, ডাই মানে রঞ্জক পদার্থ। তাহলে লিটমাসও একটা কিন্তু নির্দেশক। লিটমাস এখানে আছে তো, হ্যাঁ, লিটমাসও কিন্তু একটা নির্দেশক, কিন্তু এটা প্রাকৃতিক নির্দেশক। হ্যাঁ, প্রাকৃতিক নির্দেশক যেটা বেগুনি বর্ণের। এটি কোথা থেকে সংগ্রহ করা হয়, এটা হচ্ছে থ্যালোফাইটা। থ্যালোফাইটা শ্রেণী বায়োলজিতে তোমরা পড়বে বা পড়েছো। থ্যালোফাইটা শ্রেণীর অন্তর্গত উদ্ভিদ লাইকেন, লাইকেন থেকে এটা নিষ্কাশন করা হয়। অতটা ইম্পর্টেন্ট নয়, তুমি জেনে রাখো যে এটা একটা প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ। খুব ইম্পর্টেন্ট, প্রাকৃতিক নির্দেশকের উদাহরণ হচ্ছে লিটমাস, এটাকে খেয়াল রাখবে। ঠিক আছে, আর ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো সবই হচ্ছে কিন্তু কৃত্রিম, ল্যাবে তৈরি করা হয়েছে। এই সকল নির্দেশকগুলি পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, অর্থাৎ কৃত্রিম নির্দেশক হিসেবে এরা কাজ করে। অ্যাসিড ক্ষারক নির্দেশকগুলি সাধারণভাবে হচ্ছে জৈব যৌগ হয়ে থাকে। তাহলে এই যে অ্যাসিড ক্ষার নির্দেশকগুলো, এগুলো কিন্তু জেনারেলি কি হয়ে থাকে, অর্গানিক কম্পাউন্ড বা জৈব যৌগ মানে হয়ে থাকে। এটা তো আলাদা জিনিস, এটা তো প্রাকৃতিক। আর যেগুলো বানানো হয়েছে এগুলো কিন্তু সাধারণত জৈব যৌগ হয়। ক্লাস 10-এ তোমরা পড়বে জৈব যৌগ হচ্ছে যারা জীব থেকে জাত। ঠিক আছে, তাহলে জৈব যৌগ থেকে এইগুলো জেনারেলি হচ্ছে, এই সকল নির্দেশকগুলো হচ্ছে জৈব যৌগ হয়ে থাকে। এবং অ্যাসিড এবং ক্ষারের মাধ্যমে এই যৌগের, অ্যাসিড এবং ক্ষার মাধ্যমে, হ্যাঁ, অ্যাসিড এবং ক্ষার মাধ্যমে এই যৌগগুলির অণুগুলির গঠন ভিন্ন হয়, সেই জন্য তাদের আলাদা আলাদা বর্ণ ধারণ করে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই যে অ্যাসিড ক্ষার নির্দেশকগুলো এখানে দেখালাম না, ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এই সকল যে নির্দেশকগুলো, এগুলো অ্যাসিড দ্রবণে একটা আলাদা কালার দেখাবে, আবার ক্ষারীয় মাধ্যমে কিন্তু একটা আলাদা কালার দেখাবে। কারা এইগুলো এগুলো 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 হচ্ছে অ্যাসিড দ্রবণে একটা আলাদা কালার দেখাবে, আর ক্ষারীয় দ্রবণে একটা আলাদা কালার দেখাবে। কেন? এটাই বলেছে যে এইগুলো হচ্ছে অ্যাসিড দ্রবণে এইগুলোর একটা আলাদা স্ট্রাকচার হবে, আর ক্ষারীয় দ্রবণে আবার এর সেম যৌগেরই আলাদা স্ট্রাকচার আলাদা, মানে ওদের কালার আলাদা হয়ে যায়। বুঝতে পেরেছো? তাহলে মেনলি স্ট্রাকচারের ডিফারেন্স থাকার জন্য অ্যাসিড এবং ক্ষারীয় দ্রবণে তাই এরা কিন্তু আলাদা আলাদা কালার দেখাবে। ঠিক আছে, এর পরের স্লাইডে আমরা এই নির্দেশকগুলোর ভিন্ন ভিন্ন দ্রবণে কি কালার হয়ে থাকে সেটা এখানে লিস্ট করে দেখাবো। তো আম্লিক, ক্ষারীয় এবং প্রশম দ্রবণে নির্দেশকগুলো কি বর্ণ ধারণ করে, দেখো এখানে নির্দেশক রয়েছে। এখানে হচ্ছে প্রশমন দ্রবণে বর্ণ, এটা হচ্ছে প্রশমন দ্রবণে বর্ণ, এটা আম্লিক দ্রবণে বর্ণ, আর ক্ষারীয় দ্রবণে বর্ণ। তাহলে নির্দেশকের নাম লিটমাস তো বেগুনি রঙের লিটমাস হয়, তাহলে প্রশম দ্রবণে ওটা বেগুনি হয়ে যায়। আম্লিক দ্রবণে যদি এই লিটমাসকে ফেলো তাহলে সেটা লাল বর্ণ হয়ে যাবে, আর ক্ষারীয় দ্রবণে যদি ফেলো তখন সেটা নীল হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ফেনোলফথেলিন এমনি প্রশমন দ্রবণে কি হয়, বর্ণহীন থাকে। আম্লিক দ্রবণে ওটা বর্ণহীন থাকে, কিন্তু ক্ষারীয় দ্রবণে ওটা গোলাপি কালার হয়ে যায়, যে গোলাপি দিয়ে আমি লিখছি। মিথাইল অরেঞ্জ এমনি প্রশম দ্রবণে কি হয়, কমলা থাকে। আম্লিক দ্রবণে লালচে গোলাপি হয়ে যায়, আর ক্ষারীয় দ্রবণে ওটা হলুদ হয়ে যায়। মিথাইল রেড এমনি প্রশমন দ্রবণে কমলা থাকে, আম্লিক দ্রবণে লাল হয়ে যায়, আর ক্ষারীয় দ্রবণে হলুদ হয়ে যায়। তোমাদের কিন্তু এই কালারগুলো একটু বাবা মুখস্থ করে ফেলতে হবে, এটা কিছু করার নেই। বিশেষ করে লিটমাস, ফেনোলফথেলিন আর মিথাইল অরেঞ্জ, এই তিনটাতে তোমাকে এদের প্রশমন কালার কি আর আম্লিক আর ক্ষারীয় দ্রবণের কালার কি 4টা করে নিলে ভালো। আসে এখান থেকে শর্ট কোশ্চেন আছে, খুব ভালো করে রাখবে। কেমন, চাইলেই একটু ট্রিক দিয়ে একটু মনে রাখলে হয়ে যাবে। ঠিক আছে, এরপরে বলেছে নির্দেশকের সাহায্যে আম্ল এবং ক্ষারীয় প্রকৃতি নির্ণয়। খুবই সিম্পল। ধরো তোমাকে একটা টেস্ট টিউব দিয়েছে, হ্যাঁ, তোমাকে একটা টেস্ট টিউব দিয়েছে। এই টেস্ট টিউবে দিয়ে তোমাকে জিজ্ঞাসা করেছে, এই টেস্ট টিউবে একটা দ্রবণ দিয়ে দেওয়া হয়েছে, যে জিজ্ঞাসা করেছে যে এই টেস্ট টিউবে যে দ্রবণটা রয়েছে এটা অ্যাসিড না হচ্ছে ক্ষার, তুমি কি করে বুঝবে? অ্যাসিড না ক্ষার এখানে রাখা হয়েছে, তুমি কি করে বুঝবে? তুমি কি করবে, যে নির্দেশকগুলো এখানে দেওয়া ছিল এদের মধ্যে কোনো একটাকে ঢেলে দাও। ধরো ফেনোলফথেলিন ঢেলে দাও, ফেনোলফথেলিন ঢেলে দিলে এখানে ফেনোলফথেলিন, এটা হচ্ছে ফেনোলফথেলিন ঢেলে দেওয়ার পরে যদি এই রকম বর্ণ যদি আসে, ঢেলে দেওয়ার পরে
ওটা যদি বর্ণহীন থাকে তাহলে সেটা হয় প্রশম হতে পারে, না হলে হচ্ছে আম্লিক। এবার যদি তোমাকে বলে প্রশমন মানে ক্ষারীয় না হলে আম্লিক হবে, ওই দ্রবণটা পাক্কা ক্ষারীয়, না হলে হচ্ছে আম্লিক হবে। তাহলে যদি দেখো ওটা বর্ণহীন হয়ে আছে, ঢালার পরেও দেখো বর্ণহীন, তাহলে ওটা ক্ষারীয় দ্রবণ, যে দ্রবণটা তুমি টেস্ট টিউবে নিয়েছো। আর যদি ওর বর্ণটা যদি গোলাপি হয়ে যায় ঢালার সঙ্গে সঙ্গে, তাহলে নিশ্চয়ই ওই যে দ্রবণটা ওটা হচ্ছে ক্ষারীয় দ্রবণ। বুঝতে পেরেছো? বা ধরো তুমি ওখানে মিথাইল অরেঞ্জ ঢেলে দিলে, মিথাইল অরেঞ্জ ঢাললে যদি ওখানে দেখো যে কমলা বর্ণ হয়ে যাচ্ছে তৎক্ষণাৎ, তাহলে ওই দ্রবণটা হচ্ছে প্রশমন দ্রবণ। যদি দেখো প্রশমন মানে ওখানে অ্যাসিড ক্ষার কিছুই এক্সেস নেই। আর যদি দেখো যে লালচে গোলাপি হয়ে যাচ্ছে, তাহলে আম্লিক দ্রবণ ওটা। আর যদি ওখানে হলুদ হয়ে যায়, তাহলে তুমি ভাববে ওটা ক্ষারীয় দ্রবণ। বুঝতে সিম্পল। তাহলে নির্দেশকের এবার কালারটা মানে কাজটা বুঝতে পেরেছো? নির্দেশক অ্যাকচুয়ালি তোমার ওখানে এক্সেস পরিমাণ অ্যাসিড না এক্সেস পরিমাণ ক্ষার রয়েছে সেটা বোঝানোর জন্য ইউজ করা হয়। ঠিক আছে? এবং যদি না থাকে, যদি প্রশমিত হয়ে গেছে, সেটাও বোঝা যায় এখান থেকে। তো এটাই বলেছে একটি দ্রবণ আম্লিক না ক্ষারীয় প্রকৃতির তা পরীক্ষা করার জন্য পরীক্ষা নলে, মানে পরীক্ষা নল বলতে টেস্ট টিউবে, এই যে টেস্ট টিউবে দ্রবণ নিয়ে তাতে 2-3 ফোঁটা অ্যাসিড ক্ষার নির্দেশক। অ্যাসিড ক্ষার নির্দেশক কোনগুলো? লিটমাস আছে, ফেনolphthalein আছে, মিথাইল অরেঞ্জ আছে, মিথাইল রেড আছে, যে কোনো একটা ঢেলে দাও। তাহলে উপরের সারণীতে প্রদত্ত বর্ণ পরিবর্তন অনুসারে আম্লিক না ক্ষারীয় প্রকৃতি তা জানা যাবে। উপরের বলতে এইগুলো, এটা থেকে তুমি বুঝতে পেরে যাবে যে ওই দ্রবণটা ক্ষারীয় না কি হচ্ছে আম্লিক। ঠিক আছে? এরপরে হচ্ছে জেনে রাখতে বলেছে, জেনে রেখো, জেনে রেখো, মনে রেখো। বলছে জলীয় দ্রবণে H+ এবং OH- আয়নের গাঢ়ত্ব সমান। এটা তোমরা জানো, এই জন্য তো জল প্রশম। জল আম্লিকও না ক্ষারীয় না। 25 ডিগ্রি সেলসিয়াসে ওটা হচ্ছে OH- এবং H+ এর গাঢ়ত্ব সমান। যতগুলো H+ থাকে ততগুলো OH- আয়ন থাকে। এবার ক্ষারীয় দ্রবণ কখন বলবো? যদি এক্সেস H+ ধরো 100টা রয়েছে, OH- 100টা রয়েছে, কিন্তু যদি এক্সেস 110টা যদি OH- 100টা যদি H+ থাকে, তাহলে 10টা OH- এক্সেস হয়ে যাচ্ছে, তখন সেটা ক্ষারীয় দ্রবণ হয়ে যাবে। ধরো দেখা গেল 50টা OH 100টা H+, তাহলে সেটা অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে এক্সেস যদি H+ আয়ন থাকে দ্রবণে, তখন সেটা আম্লিক দ্রবণ হয়ে যাবে। যদি এক্সেস OH- আয়ন থাকে, তাহলে সেটা ক্ষারীয় দ্রবণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে জলীয় দ্রবণে H+ আয়ন এবং OH- আয়নের গাঢ়ত্ব সমান হয়, তাহলে এদের গাঢ়ত্ব কি হয়ে থাকে? সমান হয়ে থাকে। তখন দ্রবণটি প্রশম হয়। জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্ব OH- আয়নের গাঢ়ত্ব অপেক্ষা বেশি হলে তখন আম্লিক হয়ে যাবে। যদি H+ আয়নের গাঢ়ত্ব বেশি হয়, তখন আম্লিক হবে। যদি জলীয় দ্রবণে OH- আয়নের গাঢ়ত্ব বেশি হয়, তখন সেটা ক্ষারীয় হবে। সিম্পল কথা। আর এখানে কালারগুলো দেওয়া রয়েছে। ক্ষার দ্রবণে লিটমাস দেখো নীল হয়ে গেছে, লাল হয়ে গেছে। হ্যাঁ, বুঝতে পারবে না এই কালার এখানে পড়ে তোমরা তোমাদের বই থেকে দেখে নেবে, কেমন? এরপরে কিছু অ্যাসিড রয়েছে, ওই সকল অ্যাসিডের আমরা শিল্প ব্যবহার আমরা দেখবো। হ্যাঁ, HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এদের শিল্পক্ষেত্রে কি ব্যবহার রয়েছে এগুলো সম্বন্ধে দেখবো। এগুলোই তোমাদের সিলেবাসে রয়েছে। তাহলে প্রথমে ক্ষার হিসাবে NaOH রয়েছে। NaOH এর H2SO4, HCl আর HNO3, এই কয়েকটা অ্যাসিড, 3টা অ্যাসিড আর একটা ক্ষারের আমরা শিল্প ব্যবহার বা ইন্ডাস্ট্রিয়াল ইউজ আমরা দেখব। প্রথমে কস্টিক সোডা। কস্টিক সোডা মানে NaOH। NaOH কে বলা হয় কস্টিক সোডা, খেয়াল রাখবে। কস্টিক সোডা। কস্টিক পটাশ, KOH কে বলা হয় কস্টিক পটাশ বলা হয়। ঠিক আছে? কি কি কাজে ইউজ হয়? সাবান তৈরি করার জন্য ইউজ করা হয়, কৃত্রিম রেশম তৈরি করতে, রং শিল্পে, বস্ত্রশিল্পে, কাগজ শিল্পে। মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, আর কিছুই নেই, অতটা ইম্পর্টেন্ট নয়, দেখে নেবে একবার। সোডিয়াম ধাতু নিষ্কাশনে এবং বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুত করতে এটা ইউজ করা হয়। এটা একটু খেয়াল রাখতে পারো যে বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা তৈরি করতে কি ইউজ করা হয়? NaOH ইউজ করা হয়। তৈলাক্ত যন্ত্রাংশ এবং ধাতুর পাত পরিষ্কার করতে NaOH ব্যবহার করা হয়। মনে রাখতে হবে, আর কিছুই নয়। জেনে রাখতে বলেছে বহু গুরুত্বপূর্ণ রাসায়নিক শিল্প উৎপাদনে H2SO4 এর ব্যবহার অপরিহার্য। এটা এর পরের অ্যাকচুয়ালি H2SO4 এর ব্যবহারে তুমি দেখবে যে বহু গুরুত্বপূর্ণ রাসায়নিক শিল্প উৎপাদনের ক্ষেত্রে, বহু রাসায়নিক শিল্পে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশনের ক্ষেত্রে H2SO4 কে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। এই জন্য H2SO4 এর এত ব্যবহার রয়েছে, ওই জন্য একে বলা হয় রাসায়নিক পদার্থের রাজা বা কিং অফ কেমিক্যাল বলা হয়। তাহলে কিং অফ কেমিক্যাল হচ্ছে H2SO4, আর কিং অফ কেমিস্ট্রি হচ্ছে বংমিস্ট্রি, তাই না? তাহলে কিং অফ কেমিক্যালস, তাহলে কিং অফ কেমিক্যাল হচ্ছে H2SO4 আর কিং অফ কেমিস্ট্রি হচ্ছে বংমিস্ট্রি, তাই না? আচ্ছা, তো এটা H2SO4 পড়াতে গেলে এটা আমরা দেখবো। তাহলে রসায়নের রাজা কাকে বলা হয়? H2SO4 কে শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে, ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য শর্ট কোশ্চেন হিসাবে করে রাখবে, কেমন? এটা শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে, ইম্পর্টেন্ট। এটা রসায়নের রাজা কাকে বলা হয়? হ্যাঁ, এটা পরীক্ষায় শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে।
আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের এবার প্রিপারেশন। সার প্রস্তুতিতে প্রচুর সালফেটের সার যে হয়, অ্যামোনিয়াম সালফেট, হ্যাঁ, সুপার ফসফেট অফ লাইম, সব দেখো সালফেট রয়েছে। সালফেট থাকলেই হচ্ছে H2SO4 থেকে ইউজ করা হয়েছে। ঠিক আছে, এগুলো এমনি জাস্ট দেখে নেবে। রাসায়নিক কারখানায় হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি প্রস্তুত করতে এটি ব্যবহার করা হয় সালফিউরিক অ্যাসিডকে। বিস্ফোরক তৈরিতে বিস্ফোরক প্রস্তুতিতে নাইট্রোগ্লিসারিন এবং TNT, ট্রাইনাইট্রোটলুইন, এগুলো হচ্ছে বিস্ফোরক। এই নাইট্রোগ্লিসারিন, ট্রাইনাইট্রোটলুইন এগুলো প্রস্তুতিতে H2SO4 ব্যবহার করা হয়। তাহলে ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। বিস্ফোরক প্রস্তুতিতে কিন্তু ট্রাইনাইট্রোটলুইন, যেটাকে TNT বলা হয়, আর নাইট্রোগ্লিসারিন, এগুলো প্রস্তুতিতে H2SO4 কিভাবে করা হয় সেগুলো উঁচু ক্লাসে রয়েছে, ক্লাস 11-12 পড়বে। তোমরা তো সব আমার কাছেই পড়বে 11-12, তো সেখানে আমি শিখিয়ে দেবো সুন্দর করে। ঠিক আছে, 10 পড়বে, তারপর 11, তারপর 12 পড়বে আমার কাছে, সব শিখিয়ে দেবো সুন্দর করে, সব শিখিয়ে দেবো। হ্যাঁ, পেট্রোলিয়াম শিল্পে পেট্রোল, কেরোসিন এবং লুব্রিক্যান্ট প্রভৃতি থেকে সালফার এবং টেরি কম্পাউন্ড কে অপসারিত করতে ব্যবহার করা হয়। তো লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করা হয়, আর হচ্ছে টেরি কম্পাউন্ডগুলোকে অপসারিত করতে। এটা একটু কি জিনিস একটু দেখতে হবে। হ্যাঁ, ধাতুবিদ্যায় কপার নিষ্কাশনে সোনা বিশুদ্ধীকরণে ইউজ করা হয়, সোনা বিশুদ্ধীকরণের জন্য ইউজ করা হয়, এটা একটু খেয়াল রাখবে। হ্যাঁ, কপার নিষ্কাশনে ইউজ করা হয়, এটা একটু খেয়াল রাখবে। যেগুলো ডবল টিক মেরে যাচ্ছে ওগুলো ভালো করে দেখবে। তো লেড অ্যাসিডের সঞ্চয় কোষে, এটা ব্যাটারি, লেড অ্যাসিড সঞ্চয় কোষ মানে ব্যাটারি। ব্যাটারিতে যানবাহনে ব্যবহৃত সঞ্চয় কোষ, যেটা ব্যাটারি বলা হয়, তড়িৎ বিশ্লেষ্য মাধ্যম হিসাবে H2SO4 ব্যবহার করে। তাহলে লেড অ্যাসিডের সঞ্চয় কোষে H2SO4 ব্যবহার করা হয়, সিঙ্গেল টিক মারলাম, অতটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, দেখে রাখবে কিন্তু সঞ্চয় কোষে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, রঞ্জক বা ডাই তৈরিতে, ড্রাগ এবং রং, ফটোগ্রাফিক, রাসায়নিক পদার্থ প্রস্তুতিতে এটি ব্যবহার করা হয়, এমনি জাস্ট দেখে রাখবে। রং করা, তড়িৎ লেপন, গালভানাইজেশনের আগে ধাতুর উপরিতল পরিষ্কার করতে এটি ব্যবহার করা হয়। এক্ষেত্রে ধাতুকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে নিমজ্জিত করা হয়। এই পদ্ধতিতে পিকলিং বলা হয়, নাকি পিকলিং বলা হয়। পিকলিং কি জিনিস বা পিকলিং এর সময় কোন অ্যাসিডকে ইউজ করা হয়, এগুলো পরীক্ষার জন্য শর্ট কোশ্চেনের জন্য করে রাখবে। ঠিক আছে, ডবল টিক মেরে রাখলাম। পিকলিং এর সময় কি অ্যাসিডকে ইউজ করা হয়, বলছে ধাতুকে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে নিমজ্জিত রাখা হয়। কখন? এই যে গ্যালভানাইজেশনের আগে ধাতুর উপরিতল পরিষ্কার করার সময়, তাহলে ওতে ডুবিয়ে রেখে তারপরে হচ্ছে উপরিতল পরিষ্কার করা হয়। সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম প্রভৃতি বর ধাতুকে দ্রবীভূত করার জন্য অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ প্রস্তুতিতে এটি ব্যবহার করে। অম্লরাজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ, এটা কি জিনিস? এটাতে HCl থাকে আর HNO3 থাকে। 3 আয়তন HCl, গাঢ় HCl, আর 1 আয়তন গাঢ় HNO3, এদের মিশ্রণকে অ্যাকোয়ারেজিয়া বলা হয়। এখানে এই সকল যে ধাতুগুলো সোনা, প্লাটিনাম, ইরিডিয়াম, এই সকল ধাতুকে দ্রবীভূত করা হয়। ঠিক আছে, অ্যাকোয়ারেজিয়া বলা হয়। এই যে অ্যাকোয়ারেজিয়া এখানে দেওয়া রয়েছে যে 3 আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অ্যাকোয়ারেজিয়া বা অম্লরাজ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে অম্লরাজ কি এবং এর ব্যবহার। একে রয়্যাল ওয়াটারও বলা হয়, রয়্যাল ওয়াটারও বলা হয়। তাহলে 3 আয়তন কি কি আয়তনটা খেয়াল রাখবে। 3 আয়তন গাঢ় HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ, একে বলা হয় অ্যাকোয়ারেজিয়া। ঠিক আছে, তো নাইট্রিক অ্যাসিডের ব্যবহার ট্রাইনাইট্রোটলুইন বা TNT প্রস্তুত করতে, এটা বিস্ফোরক। ট্রাইনাইট্রোটলুইন, নাইট্রোগ্লিসারিন, এগুলো সব বিস্ফোরক। পিক্রিক অ্যাসিড, হ্যাঁ, অ্যামোনাল, ডিনামাইট প্রভৃতি বিস্ফোরক তৈরিতে। তাহলে বিস্ফোরক তৈরিতে নাইট্রিক অ্যাসিড প্রচুর ইউজ করা হয়, ডবল টিক মেরে রাখলাম, খেয়াল রাখবে। H2SO4 ইউজ করা হয়। ক্যালসিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি সার প্রস্তুতিতে ক্যান বলা হয়, ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। ঠিক আছে, এটা হচ্ছে একটা সার, তো এই সার প্রস্তুতিতে কিন্তু নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়। সোনার উপর প্লাটিনামের বিশুদ্ধীকরণে, কপার ব্রোঞ্জের উপরে নকশা তৈরি করতে, অ্যাকোয়ারেজিয়া প্রস্তুতিতে। অ্যাকোয়ারেজিয়া প্রস্তুতিতে আমরা বললাম বর ধাতুকে দ্রবীভূত করতে কি অ্যাকোয়ারেজিয়া ইউজ করা হয়। ঠিক আছে, এরপরে রয়েছে যে রাসায়নিক ধর্ম, সালফিউরিক অ্যাসিড। এবার প্রত্যেকটা অ্যাসিডের এবার রাসায়নিক ধর্ম সম্বন্ধে আমরা পড়ব। ঠিক আছে, কার কার রাসায়নিক ধর্ম পড়বো, বিভিন্ন অ্যাসিডগুলো যেগুলো আমরা পড়লাম এক্ষুনি, অ্যাসিড এবং ক্ষারের আমরা রাসায়নিক ধর্ম পড়বো। তাহলে সালফিউরিক অ্যাসিড পড়বো, হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়বো, নাইট্রিক অ্যাসিড পড়বো। হ্যাঁ, এদের রাসায়নিক কেমিক্যাল রিয়াকশন সম্বন্ধে পড়বো, এটা খুবই ইম্পর্টেন্ট। এইগুলো থেকে তোমার এই সকলের কনসেপ্ট যদি তোমার ঠিকঠাক করে ক্লিয়ার থাকে বাবু, তাহলে তোমার পরবর্তীকালে যখন তুমি 11-12-এ উঠবে
বা টেনেও যখন তুমি ইনঅর্গানিক কেমিস্ট্রি পড়বে তোমার কোনো অসুবিধা হবে না। এখন থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে রাখবে, যেরকম জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি এগুলো সুন্দর করে শিখে রাখবে। তাহলে প্রথমে সালফিউরিক অ্যাসিড থেকে শুরু করছি। সালফিউরিক অ্যাসিড বা H2SO4 ওর রাসায়নিক ধর্ম। তাহলে প্রথমে ক্ষারের সঙ্গে বিক্রিয়া। অ্যাসিড সবসময় এটা জেনে রাখবে, অ্যাসিড সবসময় ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? অ্যাসিড সর্বদা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার থেকে হচ্ছে লবণ উৎপন্ন হবে, আর কি হবে গো? জল উৎপন্ন হবে, লবণ প্লাস জল। এইটা মুখস্থ রাখবে, অ্যাসিড প্লাস ক্ষার ইকুয়ালস টু বা অ্যারো দিয়ে হচ্ছে লবণ প্লাস জল। অ্যাসিড এবং ক্ষার পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, ঠিক আছে? তো ক্ষারের সঙ্গে যখন এই সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? লবণ এবং জল উৎপন্ন করবে। তো এটাই বলেছে আর কি, যে দেখো অ্যাসিড এটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ। কেন? এখানে সালফেট রয়েছে, লবণ মানে বুঝতে পেরেছো তো? সালফেট লবণ হতে পারে, নাইট্রেট লবণ হতে পারে, কার্বনেট লবণ হতে পারে। তো বেসিক্যালি হাইড্রোজেন যখন বেরিয়ে গিয়ে তার জায়গায় যদি ধাতু বা ধাতব মূলক যদি রিপ্লেস করে তখন সেটাকে বলা হচ্ছে লবণ, তাই না? এই এইচ বেরিয়ে যাবে, ধরো সাপোজ ক্ষার হিসাবে NaOH নিয়েছো, আর এখানে দেওয়া রয়েছে দেখো Na প্লাস প্লাস OH, মানে এটা একটা ক্ষার, এটা একটা অ্যাসিড। এইখানকার একটা H প্লাস বেরিয়ে যাবে, মাইনাস H প্লাস করে দিলাম, একটা প্রোটন বেরিয়ে গেল, তার জায়গায় সোডিয়াম ঢুকে গেল, তাহলে কি হবে? NaHSO4। তাহলে এটা সোডিয়াম বাইসালফেট, এটা নাম কি? সোডিয়াম বাইসালফেট। এটা একটা সালফেট লবণ উৎপন্ন হয়ে গেল প্লাস জল, তাহলে দেখো লবণ আর জল উৎপন্ন হয়ে গেল, ঠিক আছে? আর যদি অতিরিক্ত পরিমাণে যদি নিয়ে আসো তাহলে কি হবে? দুটো হাইড্রোজেনই রিপ্লেস করে গেছে, দেখো দুটো হাইড্রোজেনই রিপ্লেস করে গেছে সোডিয়াম দ্বারা, তখন সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন হবে। তাহলে প্রথমটা সোডিয়াম বাইসালফেট উৎপন্ন হয়েছিল, দ্বিতীয়টা সোডিয়াম সালফেট এবং জল উৎপন্ন হলো, ঠিক আছে? তাহলে অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়ায় লবণ এবং জল। এবার এর পাশে H2SO4 দেওয়া রয়েছে, তাই এখানে সালফেট লবণ। যদি নাইট্রিক অ্যাসিড হতো, দেখো কত সহজ জিনিস, দেখো যদি নাইট্রিক অ্যাসিড থাকতো, HNO3 থাকতো, ধরো NaOH, তার সঙ্গে হচ্ছে HNO3 রয়েছে, তাহলে এটা একটা অ্যাসিড, তাহলে লবণ আর জল উৎপন্ন হবে। তাহলে লবণ কি? নাইট্রেট লবণ উৎপন্ন হবে, তাহলে NaNO3 উৎপন্ন হবে, নাইট্রেট লবণ, আর হচ্ছে জল উৎপন্ন হবে। বুঝতে পেরেছো? যদি কার্বনিক অ্যাসিড হয় তাহলে কার্বনেট লবণ উৎপন্ন হবে, CO3 থাকবে তখন। এইভাবে মনে রাখবে, সহজ জিনিস। ইন জেনারেল এখানে বলে দেওয়া আছে ক্ষার অ্যাসিডের সঙ্গে সালফেট লবণ আর জল, কারণ এটা H2SO4 সালফেট রয়েছে, তাই সালফেট লবণ উৎপন্ন হবে। এটাই বলেছে আর কি, যে H2SO4 একটি দ্বিক্ষারীয় অ্যাসিড। এই অ্যাসিডের ক্ষারকীয়তাটা আবার কি গো? দ্বিক্ষারীয় অ্যাসিড মানে দুটো H প্লাস আয়ন উৎপন্ন করতে পারে। তাহলে কোনো অ্যাসিড যদি দুটো H প্লাস আয়ন উৎপন্ন করে তাহলে সেটা দ্বিক্ষারীয় অ্যাসিড। যদি একটা H প্লাস আয়ন উৎপন্ন করে তাহলে একক্ষারীয় অ্যাসিড। যেমন HCl কিন্তু একটা একক্ষারীয় অ্যাসিড। HCl এ একটা H প্লাস আয়ন উৎপন্ন হয়, H প্লাস প্লাস Cl মাইনাস, তাহলে সেটা একটা একক্ষারীয় অ্যাসিড। তাহলে এটা একটা দ্বিক্ষারীয় অ্যাসিড। এই জন্য এই অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ায় প্রথমে এক অণু হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয় অ্যাসিড লবণ। দেখো এটা একটা যেটা উৎপন্ন করেছে এটা একটা অ্যাসিড লবণ, এটা কিন্তু একটা অ্যাসিড লবণ। এটা হচ্ছে অ্যাসিড সল্ট বা অ্যাসিড লবণ বলা হচ্ছে, অ্যাসিড সল্ট বা অ্যাসিড লবণ বলা হচ্ছে। অ্যাসিড লবণ কাকে বলা হয়? আগের দিন প্রবাবলি বলেছিলাম, অ্যাসিড লবণ কাদের বলা হয়? যেখানে কিন্তু আরও H প্লাস থাকে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে, মানে আর একবার ধাতু কিন্তু ওই হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে পারে। অর্থাৎ যে সকল লবণে আরও H প্লাস দান করার ক্ষমতা থাকে তাদেরকে অ্যাসিড লবণ বলা হয়। দেখো এইটাতে H প্লাস আর নেই, তখন এটাকে, এটাও লবণ, এটা সালফেট লবণ, কিন্তু এটাকে বলবো প্রশম লবণ। তাহলে যেখানে H প্লাস আয়ন আরও থাকবে যে সকল লবণে তাদেরকে অ্যাসিড লবণ বলবো, যাতে H প্লাস সব শেষ হয়ে যাবে তাদেরকে প্রশম লবণ বলবো। তাহলে নর্মাল লবণ বা প্রশম লবণ বলবো আর কি। তাহলে প্রথমে একটা H প্লাস আয়ন প্রতিস্থাপিত হয়ে অ্যাসিড লবণ উৎপন্ন করে, তাহলে এটা একটা অ্যাসিড লবণ। পরে অবশিষ্ট হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে নর্মাল লবণ বা প্রশম লবণ উৎপন্ন করবে, তাহলে এটা একটা প্রশম লবণ। বুঝতে পেরেছো? তাহলে সালফেট লবণ উৎপন্ন হচ্ছে, প্রথমটা অ্যাসিড লবণ, কারণ এটা দ্বিক্ষারীয় অ্যাসিড, দুটো H প্লাস পরপর রিপ্লেস করতে পারে। প্রথম H প্লাস রিপ্লেস করলে অ্যাসিড লবণ হবে, দ্বিতীয় H প্লাস রিপ্লেস করলে ওটা কি উৎপন্ন হলো? প্রশম লবণ বা নর্মাল লবণ উৎপন্ন হলো। বুঝতে পেরেছো? এরপর হচ্ছে ধাতব কার্বনেট এবং বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া। এরও একটা জেনারেল সিকোয়েন্স আমি বলে দিচ্ছি। যখনই কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে যখন বিক্রিয়া করবে, অ্যাসিড যখন বিক্রিয়া করবে, এটা সবসময় অ্যাসিড থাকবে, সেটা H2SO4 হোক, HNO3 হোক, HCl হোক, যাই হোক না কেন, যে কোনো একটা তীব্র অ্যাসিড কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে যখন বিক্রিয়া করবে সবসময় যেন চোখ বন্ধ করে কার্বন ডাইঅক্সাইড আর জল প্রথমে লিখে দেবে। কার্বন ডাইঅক্সাইড আর জল সবসময়, কার্বনেট বাইকার্বনেট থাকা মানে, কার্বনেট বলতে Na2CO3, বাইকার্বনেট বলতে NaHCO3। বাই যখন থাকবে একটা হাইড্রোজেন থেকে যাবে, বাই যতগুলো সবই হচ্ছে এক একটা অ্যাসিড লবণ, কারণ বাই মানে একটা হাইড্রোজেন থেকে গেছে, মানে H প্লাসে ছাড়তে পারবে, H প্লাস ছাড়তে পারা মানে সেটা একটা অ্যাসিড লবণ। বুঝতে পেরেছো? H প্লাস ছাড়লে অ্যাসিড হয়, তাহলে যখনই H প্লাস থেকে যাবে তখন বাই কতটা আছে, আর বাই লবণগুলো হচ্ছে সমস্ত কিন্তু আম্লিক লবণ। তাহলে যাই অ্যাসিড হোক না কেন, কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড জল উৎপন্ন করবে, আর এখানে একটা
লবণ উৎপন্ন হবে। এই যে লবণটা, তাহলে কার্বনেট বাইকার্বনেটের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া প্রথমে একটা লবণ উৎপন্ন হবে, আর কার্বন ডাইঅক্সাইড জল সবসময়ের জন্য। এই যে লবণটা, এটা কি লবণ হবে? দেখো, যদি সালফিউরিক অ্যাসিড করো তাহলে সালফেট লবণ, যদি নাইট্রিক অ্যাসিড নাও নাইট্রেট লবণ, যদি HCl নাও তাহলে ক্লোরাইড লবণ উৎপন্ন হবে। এই তো সিম্পল। এই সিকোয়েন্সটা ফলো করলেই তোমার সমস্ত রিয়াকশন হয়ে যাবে, সব মুখস্থ করতে হবে না। এটা বলে দিয়েছে, দেখো কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে H2SO4 এর বিক্রিয়ায় সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে জল উৎপন্ন হয়। ধাতব সালফেট এটা একটা লবণ, এটা একটা সল্ট বা লবণ। কার্বন ডাই অক্সাইড জল সবসময়ের জন্য কনফার্ম। দেখো এখানে করেছে, দেখো সোডিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া। সোডিয়াম কার্বনেট হচ্ছে এটা। বাইকার্বনেট যদি হতো তখন হাইড্রোজেন থাকবে, আমি বলেছি বাই যখন থাকবে হাইড্রোজেন থেকে যাবে। এটা সোডিয়াম কার্বনেট, হাইড্রোজেন নেই। এটা একটা অ্যাসিড লবণ, এটা একটা প্রশম লবণ। হাইড্রোজেন আর নেই তো, তাই না? এগুলো সব এসছে কোত্থেকে? H2CO3 থেকে এসছে। H2CO3 একটা অ্যাসিড, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে তার জায়গায় একটা সোডিয়াম ঢুকেছে। তাহলে সোডিয়াম ঢুকলে কি হবে? NaHCO3 হয়ে গেছে। তাহলে এটা বাইকার্বনেট হয়ে গেছে। বাই কথাটা আসে যদি একটা হাইড্রোজেন থেকে যায়, বাই আসে। তারপরে যদি আবার একটা হাইড্রোজেন যদি সোডিয়াম দ্বারা রিপ্লেস হয় তখন Na2CO3 হয়ে যাবে, সোডিয়াম কার্বনেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে সোডিয়াম কার্বনেটের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া হয়, তাহলে কার্বন ডাই অক্সাইড জল তো কনফার্ম, আর তার সঙ্গে একটা সালফেট লবণ উৎপন্ন হবে, সোডিয়াম সালফেট Na2SO4। কেন 2 হয়েছে? কারণ SO4 তো 2 মাইনাস আর সোডিয়াম তো +1, তাই না? তাহলে এর চার্জ এর নিচে, SO4 তো কিছু নেই মানে 1, এর চার্জ এর নিচে, আর এই 2 মাইনাসটা এর নিচে এসছে, মানে 2টা এর নিচে। বুঝতে পেরেছো? এইভাবে হয়েছে। আর সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে একই স্টাইলে এখানেও সালফেট উৎপন্ন হয়েছে, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়নি। জল একটা দিতে হবে। এপাশে চলে এসছে, এখানে চলে এসছে 2 ওয়াটার হবে, এখানে এখানে কেটে দিলাম, 2 ওয়াটার উৎপন্ন হবে। তাহলে এই সিকোয়েন্সটা ফলো করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে মুখস্থ করতে হবে না, তুমি শুধু এই সিকোয়েন্সটা মনে রাখবে আর এই রিয়াকশনটা তুমি অলরেডি তোমার মনে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের কিন্তু বইতে যেটা রয়েছে সেটা কিন্তু আগে তোমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড থেকে গেছে, ওটা এরপরে করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তো এটাতে সালফিউরিক অ্যাসিড রয়েছে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড সেকশনটা তাহলে শেষ করে নিই। ধাতুর সঙ্গে বিক্রিয়া বলছে, ধাতুর সক্রিয়তা শ্রেণীতে যে সকল ধাতু হাইড্রোজেনের উপরে রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, তারা শীতল ও লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ধাতুর সক্রিয়তা শ্রেণীটা একটু পরে তোমাদের রয়েছে, আমি এক্ষুনি দেখছিলাম, আমি একটু দেখাচ্ছি ধাতুর সক্রিয়তা শ্রেণী। এইটা হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এই যে ধাতুর সক্রিয়তা শ্রেণী, এখানে কি দেখানো হয়? কিছু ধাতুকে সাজানো রয়েছে, এইভাবে সাজানো হয়েছে, মন দিয়ে শুনবে। এইভাবে সাজানো হয়েছে যে উপর থেকে নিচের দিকে ধাতুগুলির সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকছে। ধাতুর সক্রিয়তা ধীরে ধীরে কমতে থাকছে মানে ইলেকট্রন বর্জন করার টেন্ডেন্সি কমতে থাকছে। তাহলে উপর থেকে নিচের দিকে দেখো ধীরে ধীরে ইলেকট্রন ছাড়ার টেন্ডেন্সি কমতে থাকছে। তাহলে গোল্ড, সিলভার, মার্কারি, কপার এগুলো কিন্তু হাইড্রোজেনের নিচে অবস্থান করেছে। তাহলে হাইড্রোজেনের নিচে যারা অবস্থান করে এদের রিঅ্যাক্টিভিটি কিন্তু খুবই কম, এবং হাইড্রোজেনের যারা উপরে অবস্থান করেছে এদের রিঅ্যাক্টিভিটি বেশি। উপরে একদম যারা রয়েছে তাদের রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, ধীরে 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 কমতে থাকে রিঅ্যাক্টিভিটি, দিয়ে এখানে শূন্য হয়, তারপরে এখানে পুরোপুরি কম, একদম নিচে যেটা সক্রিয়তা সবচেয়ে কম। তাহলে যারা যারা এই সক্রিয়তা শ্রেণীতে বলছে, সক্রিয়তা শ্রেণীতে যে সকল ধাতু হাইড্রোজেনের উপরে রয়েছে, যেমন ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এগুলো দেখলে উপরে রয়েছে, বইটা দেখে নাও, তারা উপরে রয়েছে, তারা শীতল এবং লঘু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে হাইড্রোজেনের উপরে যারা রয়েছে তারা কেন বিক্রিয়া করছে গো? তার কারণ হচ্ছে হাইড্রোজেনের উপরে যারা রয়েছে তাদের সক্রিয়তা বেশি, তারা কিন্তু H2SO4 এর সঙ্গে, সেই সকল ধাতুরাই H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করবে যারা হাইড্রোজেনের উপরে রয়েছে, বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। পরীক্ষায় এরকম আসতে পারে, অনেকগুলো ধাতু দিয়ে দিল, যে বলবে নিচের কোনটি H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তুমি দেখবে হাইড্রোজেনের উপরে যারা রয়েছে, নিচে যারা রয়েছে, ওগুলো মনে রাখলেই হয়ে যাবে। নিচে কারা রয়েছে? কপার রয়েছে, গোল্ড রয়েছে, সিলভার রয়েছে, মার্কারি রয়েছে, এই কয়েকটা রয়েছে। এরা কিন্তু বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। কার সঙ্গে? H2SO4 এর সঙ্গে। শুধু H2SO4 নয়, এরপরে তুমি নাইট্রিক অ্যাসিড দেখবে, HCl দেখবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেখবে, এদের কারোর সঙ্গেই কিন্তু হাইড্রোজেনের নিচে যারা রয়েছে তারা বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। জেনারেলি যেটা হয়, এই সকল ধাতুগুলো যারা রিয়াক্টিভ, উপরে যারা রয়েছে ধাতুগুলো জলের সঙ্গে যুক্ত হয়ে, মানে অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কিন্তু যারা নিচের দিকে রয়েছে, তাদের সক্রিয়তা শ্রেণীতে, ধাতু সক্রিয়তা শ্রেণীতে যারা নিচের দিকে রয়েছে, তারা কিন্তু সহজে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে না। ঠিক আছে? এখানে রয়েছে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। ম্যাগনেসিয়াম তো হাইড্রোজেনের উপরে রয়েছে, তাই H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ। দেখো এখানে কোনো চার্জের নেই, নিচে নেই, কেন? Mg2+SO4 2- হয়ে প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেছে, তাই চার্জ নেই, তাই না?
আচ্ছা, জিঙ্কের সঙ্গে বিক্রিয়া Zn প্লাস H2SO4, ZnSO4 প্লাস H2A, তো রিপ্লেসমেন্ট বিক্রিয়া, এটা প্লাস এটা মাইনাস, এটা এর সঙ্গে যুক্ত হয়েছে আর এ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। ঠিক আছে, এগুলো একদম সহজ বিক্রিয়া। আর ধাতু সক্রিয়তা শ্রেণীতে যে সকল ধাতু যেমন কপার অবস্থান হাইড্রোজেনের নিচে, তারা শীতল এবং লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। যেমন কপার প্লাস লঘু H2SO4 এর কোনো বিক্রিয়া হয় না। কপার প্লাস বা কপার 2+ এদের সঙ্গে, কারণ কি, হাইড্রোজেনের নিচে রয়েছে, এরা হাইড্রোজেনের নিচে কপার রয়েছে, দেখবে নিচে থাকার জন্য সক্রিয়তা কম, তাই H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্টটা, যারা হাইড্রোজেনের নিচে রয়েছে রিঅ্যাক্টিভিটি কম, তাই তারা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে না। ঠিক আছে। আচ্ছা, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এমনকি কপার ধাতু গাঢ় এবং উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে সালফেট লবণ, পোড়া বারুদের গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। তাহলে জিঙ্ক, ম্যাগনেসিয়াম এমনকি কপার, এরা তো রিয়াকশন করতো, কপারও রিয়াকশন করে দেবে কখন, যদি গাঢ় এবং উত্তপ্ত সালফিউরিক অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে। তাহলে সালফিউরিক অ্যাসিড যদি গাঢ় এবং উত্তপ্ত হয়, তখন কিন্তু জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং কপারের সঙ্গে বিক্রিয়া করে ওরা কি বারুদের গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে দেয়। ঠিক আছে, এখানে তার উদাহরণ দেওয়া রয়েছে, জিঙ্ক H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড, এগুলো কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড। কপারের সঙ্গে দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কপার সালফেট লবণ তো উৎপন্ন হচ্ছে, সালফার ডাইঅক্সাইড এক্সট্রা কিন্তু উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে কিছু দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি প্রথমে HCl ছিল, HCl তারপরে HNO3 ছিল, তারপরে H2SO4 ছিল। তো প্রথমে আমি এটা শুরু করে ফেলেছি, তোমরা কোনো অসুবিধা নেই। হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয় পরীক্ষার জন্য, বা সামুদ্রিক অ্যাসিড, এটা সমুদ্রের লবণ থেকে তৈরি করা যায়। ভীষণ ইম্পর্টেন্ট এই কথাটা, এটা পরীক্ষায় আসে, শর্ট কোশ্চেনে আসে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কাকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, বেশিরভাগ ধাতু যেমন হচ্ছে সোনা, প্লাটিনাম, কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন সোনা, প্লাটিনাম, এগুলো এই সকল ধাতু ছাড়া H3 কে দ্রবীভূত, আচ্ছা বেশিরভাগ ধাতুগুলো ওরা হচ্ছে H3 তে দ্রবীভূত হয় বলে H3 কে অ্যাকোয়াফর্টিস বা শক্তিশালী জল বলা হয়। তাহলে বেশিরভাগ ধাতু, অধিকাংশ ধাতু শুধুমাত্র কারা ছাড়া, সোনা, প্লাটিনাম এগুলো ছাড়া, বাকি ধাতুগুলো এরা কিন্তু H3 তে দ্রবীভূত হয়ে যায়। H3 মানে নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায়, তাই H3 কে বলা হয় অ্যাকোয়াফর্টিস। পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কাকে অ্যাকোয়াফর্টিস বলা হয়, কাকে মিউরিয়েটিক অ্যাসিড বলা হয়, আর সালফিউরিক অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়। ঠিক আছে, অম্লরাজ, অয়েল অফ ভিট্রিয়ল বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, তিনটাই খুব ইম্পর্টেন্ট। এটা খুব ভালো করে করে রাখবে। ঠিক আছে, আর এরপরে আর একটা স্লাইড রয়েছে, সেটা হচ্ছে H2SO4 কে কিভাবে শনাক্ত করবে। সিক্ত পরীক্ষার সাহায্যে এখানে শনাক্ত করতে বলেছে, একটু তোমাদের দেখিয়ে দিই পুরো জিনিসটা একটু বড় করে। কিছুই নয়, এই H2SO4 কি রয়েছে, H2SO4 এটা তো প্লাস হয়, এই 2H প্লাস SO4 2- আছে, তাহলে H2SO4 থেকে অ্যাকচুয়ালি পাওয়া যায় SO4 2- সালফেট আয়ন। এই সালফেট আয়ন থাকার জন্য এরা কি করে, বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বেরিয়াম ক্লোরাইড BaCl2, এই বেরিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে BaCl2, BaCl2 কে ভেঙে দাও, BaCl2 কে ভাঙলে Ba2+ প্লাস হচ্ছে 2Cl- পাবো। এই Ba2+ কি করে, এই যে ক্যাটায়নটা SO4 2- এর সঙ্গে যুক্ত হলে কি উৎপন্ন করে, SO4 2- প্লাস হচ্ছে Ba2+ এর সঙ্গে যুক্ত হয়ে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ উৎপন্ন করে, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ, এটা হচ্ছে সাদা বর্ণের অধক্ষেপ। তাহলে এখান থেকে আমরা বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ যদি পেয়ে যাই, তাহলে বুঝবো নিশ্চয়ই ওই টেস্ট টিউবে কি রয়েছে, সালফিউরিক অ্যাসিড রয়েছে। এটাই এখানে দেওয়া রয়েছে আর কি, যে একটা টেস্ট টিউবে 1-2 ml মতো সালফিউরিক অ্যাসিড নিয়ে তার মধ্যে কয়েক ফোঁটা বেরিয়াম ক্লোরাইড ঢেলে দাও, জলীয় দ্রবণ ঢেলে দাও, কি দেখবে, সাদা ভারী অধক্ষেপ উৎপন্ন হলো, যেটা হচ্ছে গাঢ় HCl এ অদ্রাব্য হবে। গাঢ় HCl, ওদের যদি গাঢ় HCl ঢেলে দাও দিয়ে ঝাঁকাও, তাহলে কিন্তু ওই সাদা পদক্ষেপটা দ্রবীভূত হবে না, মানে ক্লিয়ার হয়ে যাবে না, সাদা পদক্ষেপ থাকবে। তাহলে গাঢ় HCl এ যদি ওটা দ্রবীভূত না হয়, তাহলে কনফার্ম হয়ে যাবে যে এই সাদা পদক্ষেপটা হচ্ছে H2SO4, মানে সাদা পদক্ষেপটা কে তৈরি করেছে, H2SO4 থেকেই তৈরি হয়েছে। ঠিক আছে, সাদা পদক্ষেপটি হলো বেরিয়াম সালফেটের অধক্ষেপ, এটা হচ্ছে বেরিয়াম সালফেট, এটা হচ্ছে বেরিয়াম সালফেট BaSO4 এর অধক্ষেপ। তো বিক্রিয়াটা এখানে দেওয়া রয়েছে, যেটা আমি এক্ষুনি দিয়েছি, H2SO4 প্লাস BaCl2, এটা প্লাস 2H প্লাস SO4 2- আর Ba2+ প্লাস হচ্ছে 2Cl-। তো এটা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে প্লাসটা মাইনাসের সঙ্গে, মাইনাসটা প্লাসের সঙ্গে BaSO4 প্লাস HCl উৎপন্ন হয়ে যাচ্ছে। তাহলে এই সাদা পদক্ষেপ থেকে আমি কনফার্ম হয়ে যাব যে স্যাম্পলে নিশ্চয়ই SO4 2- যে কোনো SO4 2- আয়নের শনাক্তকরণের জন্য এটা ইউজ করে, শুধু H2SO4 না, যে কোনো SO4 2- আয়নের শনাক্তকরণের জন্য বেরিয়াম ক্লোরাইড দিয়ে দিবে,
যে সাদা অদক্ষেপ উৎপন্ন হচ্ছে কিনা দেখবে, এবং তাতে অতিরিক্ত HCl দিয়ে ঝাঁকাবে, দেখবে ওই দ্রবণটা মিলে যাচ্ছে কিনা। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কনফার্ম হয়ে যাবে SO4 2-। ঠিক আছে, জেনে রেখোতে কি বলেছে যে কোনো দ্রবণের সালফেট মূলক SO4 2-, সালফেট মূলক, সালফেটকে বলা হয় সালফেট মূলক SO4 2-। সালফেট মূলক থাকলেও এই পরীক্ষায় শনাক্ত করা যায়। তাহলে যে কোনো SO4 2- এক্ষুনি যেটা বললাম, যে কোনো SO4 2- এর শনাক্তকরণের জন্য তুমি এই পরীক্ষাটা করতে পারবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের অজৈব রসায়নের ক্লাস। আশা করছি ক্লাসটা বুঝতে পেরেছো। যেখানে কনসেপ্ট ছিল কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করে দিয়েছি। এরপরে আমাদের অন্যান্য অ্যাসিডগুলো তাদের রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে ডিসকাস করব। ঠিক আছে, পরের ক্লাসে আবার আলোচনা হবে, কথা হবে, দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসে আবার দেখা হবে, টাটা।